এখন আমি তোমাদের সামনে ম্যাক্রো ইকোনমিক্সের যে চ্যাপ্টারটা চলছিল, আগের ক্লাসে আমরা কনজাম্পশন ফাংশন নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং আজকের ক্লাসে আমরা সেভিং ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা প্রপার কনসেপ্টটা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা তো তোমাদের নিজস্ব টেক্সট বুক কিনেছো, সেই বইটা পড়ে নেবে, বাকিটা তোমরা বুঝিয়ে যাবে, ঠিক আছে? এবং কি কোশ্চেন এক্সামে আসবে সেটা তো পরে নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? এখন আমাদের প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে ফুল ডিটেলসে জেনে নেব। তো দেখো, আজকে আমাদের টপিকটা হচ্ছে সেভিং ফাংশন। তো সেভিং ফাংশন কি সেই জিনিসটা তো জানবোই। এটা জানার আগে আমাদের তো প্রতিটা স্টুডেন্টকে জানতে হবে হোয়াট ইজ সেভিংস। সেভিং জিনিসটা কি? সাপোজ ধরো তুমি 100 টাকা আর্ন করেছো, ঠিক আছে? সাপোজ ধরো তুমি 100 টাকা আর্ন করেছো, তার মধ্যে ধরো তুমি ₹80, 100 টাকা আর্ন করলে তার মধ্যে ধরো তুমি 80 কনজিউম করে নিলে, ঠিক আছে? তুমি 100 টাকা আর্ন করলে 100 টাকার মধ্যে 80 কনজিউম, স্যার কনজিউম মানে খরচা করে নিলে। 100 টাকার মধ্যে তুমি 80 টাকা খরচা করে নিলে, তাই রইল বাকি কত? 20 টাকা। আরে এই 20 টাকাই তো সেভিংস। তাহলে কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? তুমি নিজেই বোঝার চেষ্টা করো। তুমি ধরো 100 টাকা ইনকাম করলে, সেই 100 টাকার মধ্যে ধরো তুমি 80 টাকা খরচা করে ফেললে, এক্সপেন্স করে ফেললে, মানে কনজিউম করে ফেললে। এখানে এক্সপেন্সটাই হচ্ছে কনজিউম, ঠিক আছে? তাহলে রইল বাকি কত? স্যার 20 টাকা। এই 20 টাকা কি করবে? তুমি সেভ করবে। এটাই হচ্ছে সেভিংস। তো দেখো, প্রফেসর কেইন্স কি বলেছে? প্রফেসর কেইন্স বলেছে আমরা যে ইনকাম করি না, ইনকামের যে পার্টটা, ঠিক আছে, ইনকামের যে পার্টটা আমরা কনজিউম করি না, ঠিক আছে, ইনকামের যে পার্টটা আমরা কনজিউম করি তাকে সেভিং বলে। আমি এইবার তো বললাম, আমি কিন্তু এইবার তো এটা বললাম। কেইন্স কি বলেছে? প্রফেসর কেইন্স বলেছে আমরা যে টাকাটা ইনকাম করি, ইনকামের যে পার্টটা আমরা কনজিউম করি না, অর্থাৎ খরচা করি না, তাকেই সেভিংস বলে। এটা কে বলেছে? অধ্যাপক কেইন্স, প্রফেসর কেইন্স বলেছে। বাস্তবে কি হয়, দেশের জনসাধারণ, আমি তুমি আমরা সবাই, ঠিক আছে, এই আমাদের আয়ের, আমরা যে ইনকাম করি না, ইনকামের একটা পার্ট কনজিউম করি আর একটা পার্ট কি করি? সেভিংস করি। যেটা বললাম, আমি ধরো 100 টাকা ইনকাম করলাম, 100 টাকার মধ্যে ধরো 80 টাকা কি করলাম? কনজিউম করলাম, আর বাকি 20 টাকা কি করলাম? সেভ করলাম। তো আমাদের দেশের যে জনগণ আছে তারা যা ইনকাম করে, কিছু পোর্শন টাকা সেভ করে আর কিছু পোর্শন টাকা কনজিউম করে। তো কোনো দেশে, যে কোনো দেশে, আমি আমার দেশের কথা বলি, আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, যে সেভিংসের পরিমাণ, ঠিক আছে, সেভিংসের পরিমাণটা কি ওই দেশের জনগণ কতটা সেভ করবে তার উপর ডিপেন্ড করবে। আমাদের দেশে টোটাল সেভিং কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? আমাদের দেশে জনগণ আছে, যে আমাদের দেশে জনগণ আছে, সাধারণ মানুষ আছে, তারা যতটা সেভিং করবে তার উপরই আমাদের দেশের সেভিংসটা ডিপেন্ড করবে। কি বললাম বুঝতে পারলে তো? আমাদের দেশে টোটাল সেভিং কত টাকা হবে, ঠিক আছে, আমাদের দেশের টোটাল সেভিং কত, এটা কিসের উপর ডিপেন্ড করবে? ঠিক আছে, ডিপেন্ড করবে আমাদের দেশের যেমন জনগণ, আমি, তুমি, আমরা সবাই কত টাকা সেভিং করবে তার উপর ডিপেন্ড করবে। এবার ধরো, আমাদের দেশে তো প্রচুর, অনেক কোটি লোক বসবাস করে না, 130 কোটি লোক বসবাস করে। এবার প্রতিটা মানুষই তো কিছু কিছু করে সেভিং করছে। এবার এই টোটাল যে সেভিং করলো 130 কোটি মানুষ, কিছু কিছু করে এত টাকা যে সেভিং করলো, এটাই হচ্ছে আমাদের দেশের টোটাল সেভিং, তাই না? এটাই বলতে চাইছি। তাই আমরা বলতে পারি যে কনজাম্পশন আর সেভিং একজন আর একজনের কি বলবো, পরিপূরক, তাই না? তো সুতরাং আমরা কি বলতে পারি, আমাদের দেশের যে টোটাল ইনকাম, আমাদের দেশের টোটাল ইনকাম কিসের কিভাবে হয়? টোটাল ইনকাম হচ্ছে কনজাম্পশন আর সেভিংস, দুটো মিলিয়ে হয় আমাদের দেশের টোটাল ইনকাম, ঠিক আছে? তো এই কারণের জন্য আমি দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। দেখো, আমি যেটা বলছি সেটা একটা ফর্মুলা লিখছি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। ওয়াইটা কি? ওয়াই হচ্ছে ন্যাশনাল ইনকাম। এখানে ওয়াই বলতে কি বোঝায়? ওয়াই বলতে তোমার ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। সি বলতে কনজাম্পশন, ঠিক আছে, আর এস বলতে সেভিংস। তো ধরো আমার দেশে, ঠিক আছে, আমাদের কান্ট্রির টোটাল ইনকামটা কত? আমার কান্ট্রির টোটাল ইনকাম হচ্ছে কনজাম্পশন আর সেভিংস, দুটো মিলালেই তো টোটাল ইনকাম না? এই ফর্মুলাটা মাথায় রাখবে, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, ঠিক আছে। তো আমাদের দেশের টোটাল ইনকামটা কি? আমাদের দেশের টোটাল যে কনজাম্পশন হবে, ঠিক আছে, আর টোটাল যে সেভিংস হবে, দুটোকে মেলালেই হচ্ছে আমার দেশের টোটাল ইনকাম। তাহলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। তাহলে এখান থেকে যদি তোমাকে কখনো সেভিংস বের করতে বলতে কি বলবে? স্যার না করার কি, সেভিংস ইকুয়াল টু এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, ঠিক আছে। সেভিংস ইকুয়াল টু টোটাল ইনকাম থেকে কনজাম্পশন বাদ দিলে সেভিংস হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে আমি এখনো কিন্তু সেভিং ফাংশন আরম্ভই করিনি, স্টার্টই করিনি। আমি তোমাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট দিলাম সেভিং সম্পর্কে,
তাহলে সেভিংস জিনিসটা কি, আমরা যে টাকাটা ইনকাম করি না, ঠিক আছে, আমরা তো অনেক টাকাই ইনকাম করি, সেই ইনকামের একটা পার্ট আলাদা করে সয়ে রাখি, এটাই তো সেভিংস। ধরো আমি এই মাসে 10,000 টাকা ইনকাম করলাম, তো 10,000 টাকা ইনকামের মধ্যে ধরো আমি কি করলাম, 2,000 টাকা আলাদা করে সই রাখলাম, ঠিক আছে, এই টাকাটা কোনো খরচা করলাম না, আরে এটাই তো সেভিংস। বাকি 8,000 টাকা পুরো খরচা করে ফেললাম, এটা আমার কি কনজাম্পশন, ঠিক আছে। তুমি তোমার নিজের ঘর দিয়ে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো আশা করি এত অবধি বোঝানো গেল। কিন্তু আমাদের টপিকটা কি ছিল, সেভিং ফাংশন। সেভিং তো ছিল না, জাস্ট সেভিংটা একটু জানার দরকার ছিল, সেটা জানিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে সেভিং কি আরও একবার বলে দিচ্ছি, প্রফেসর কেন্স কি বলেছে, আমরা যে ইনকাম করি না, ইনকামের যে পার্ট, ঠিক আছে, কনজিউম করি না, ইনকামের যে পার্টটা আমরা কনজিউম করি না, ঠিক আছে, তো তাকেই বলা হয় সেভিংস। আর আমার দেশে টোটাল সেভিং কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমার দেশে টোটাল দেখো সেভিং কত হবে, সেভিং এই যে এস কত হবে, আমার দেশে টোটাল সেভিং কত হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে, নিশ্চয়ই ন্যাশনাল ইনকামের উপর। আরে আমার দেশের ইনকাম যত বাড়বে সেভিং তত বাড়বে, বোঝার চেষ্টা করো। ইনকাম যদি কমে যায় সেভিং কি করে বাড়বে, ইনকাম যত বাড়বে সেভিং তত বাড়বে, ভালো করে বুঝতে হবে কনসেপ্টটা, মাথায় রাখতে হবে। আমার দেশের সেভিং যে বাড়বে না কমবে, আমার দেশের সেভিং কখন বাড়তে পারে, যদি দেশের ইনকাম বাড়ে তাহলে সেভিং বাড়বে। তার মানে কি বুঝতে পারলে, ইনকাম যদি বাড়বে তাহলে সেভিং বাড়বে, ঠিক আছে, আর ইনকাম যদি কমে তখন সেভিং কমবে, ঠিক আছে। তো স্যার এর পেছনে লজিকটা কি, আরে দেখো না ভাই, ইনকাম বাড়লে সেভিং বাড়বে, ঠিক আছে, তো আর ইনকাম কমলে সেভিং কমবে, কারণটা কি, ইনকাম কমলে সেভিং কমবে কারণ দেখো কনজামশন, দেখো তুমি ধরো 10,000 টাকা ইনকাম করো, ঠিক আছে, 10,000 টাকা ইনকাম করো, এবার 10,000 টাকার মধ্যে তোমাকে 8,000 টাকা খরচা করতে হচ্ছে, ঠিক আছে, তো 10,000 টাকা করে তোমার সংসার চালানোর জন্য মাসে 8,000 টাকা খরচা করতে হচ্ছে, তোমার 2,000 টাকা বেঁচে যাচ্ছে। এবার তোমার ইনকাম কমে গেল 10,000 টাকার জায়গায় 5,000 টাকা, 10,000 টাকার জায়গায় ধরো ইনকাম কমে 5,000 টাকা হয়ে গেল, তাহলে তোমার খরচা কি কমে যাবে, তোমার মিনিমাম নেসেসারি খরচাগুলো তো করতেই হবে। তো এই কারণ কনসেপ্টটা হচ্ছে এটা। কিন্তু ধরো তোমার 10,000 টাকা ইনকাম হতো, তোমার খরচা হতো তোমার 8,000 টাকা, এখন ইনকাম 10,000 থেকে বেড়ে দিয়ে 12,000 টাকা হয়ে যায়, তাহলে তুমি তো সেভ করতে হবে টাকাটা আরও। হ্যাঁ, আগে যেখানে মাসে 8,000 টাকা খরচা করতে, এখন 8,000 জায়গায় তুমি 9,000 টাকা খরচা করলে, তাহলেও তো তোমার সেভিং 3,000 টাকা হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে তোমাদের একটা কনসেপ্ট এখনো পর্যন্ত কি শিখালাম, হোয়াট ইজ সেভিংস, এটা আমি বললাম। আর কি বললাম, যদি ইনকাম বাড়ে তাহলে সেভিংস বাড়বে, ইনকাম করলে সেভিংস কমবে, এটা মানে তোমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো, এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। এইবার আমরা চলে আসবো সেভিংস ফাংশনে। এতক্ষণ যে তোমাদের সামনে সেভিংস নিয়ে আলোচনা করলাম, এবার চলে আসছে সেভিংস ফাংশন নিয়ে। ডেফিনেশনটা কি বলেছে, ইট রেফার্স টু দা, কি বলছে, ইট রেফার্স, ঠিক আছে। সেভিংস ফাংশন বলতে কি বোঝায়, ফাংশনাল রিলেশনশিপ বিটুইন সেভিংস অ্যান্ড ন্যাশনাল ইনকাম। দেখো, তো কিছুক্ষণ আগেই বললাম যে সেভিং ফাংশন কাকে বলে, সেভিং ফাংশন জিনিসটা একদমই ইজি, ন্যাশনাল ইনকাম। দেখো এখানে বলেছে একটা রিলেশন আছে, একটা রিলেশন, কার কার মধ্যে রিলেশন, সেভিং ফাংশন বলছে একটা রিলেশন আছে, কিরকম রিলেশন, ফাংশনাল রিলেশন, এরকম আন্ডারলাইন করছি, একটা ফাংশনাল রিলেশনশিপ আছে কাদের মধ্যে, সেভিং আর ন্যাশনাল ইনকামের মধ্যে। এই যে সেভিং আর ন্যাশনাল ইনকামের মধ্যে একটা ফাংশনাল রিলেশন আছে, সেভিং এর এস আর ন্যাশনাল ইনকামের ওয়াই, আর এফ এর ফাংশনাল, ঠিক আছে। এই সেভিং আর ন্যাশনাল ইনকামের মধ্যে যে একটা ফাংশনাল রিলেশন আছে, এটাই হচ্ছে সেভিং ফাংশন, ঠিক আছে। তো স্যার বুঝতে পারলাম। এবার কিছুক্ষণ আগেই বোঝালাম, আমার দেশের ইনকাম যত বাড়বে সেভিং তত বাড়বে, আর ইনকাম যত কমবে সেভিং তত কমবে। তাহলে আমি তোমাদের এখনো পর্যন্ত কি শেখালাম, হোয়াট ইজ সেভিং, সেভিংটা আগে বললাম, এবার সেভিং ফাংশন। তাহলে আবার বলো সেভিং ফাংশন কাকে বলে, স্যার সেভিং ফাংশন হচ্ছে ইট রেফার্স টু দ্য ফাংশনাল রিলেশনশিপ। সেভিং ফাংশন বলতে একটা রিলেশন বোঝায়, কাদের কাদের রিলেশন, ন্যাশনাল ইনকাম আর সেভিংস, ন্যাশনাল ইনকাম আর সেভিংসের মধ্যে যে রিলেশন, ফাংশনাল রিলেশন, তাকেই বলে সেভিং ফাংশন। তাহলে দেশের যদি ন্যাশনাল ইনকাম বাড়ে তাহলে কি হবে, সেভিংস বাড়বে, দেশের যদি ন্যাশনাল ইনকাম কমে তাহলে সেভিংস কমবে। তাহলে এটা মাথায় মধ্যে পুরো ঢুকিয়ে ফেলতে হবে। এইবার পুরো ব্যাপারটা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদের সামনে আমি একটা শিডিউল তুলে ধরবো, যে শিডিউল দিয়ে তোমাদের পুরো মাথায় পুরো ঢুকে যাবে। তো দেখো শিডিউলটা তুলে ধরেছি, ইনকাম ওয়াই, ঠিক আছে, ইনকাম হচ্ছে ওয়াই, কনজামশন সি। আরে ভাই তুমি ইনকাম করলে তোমাকে তো কনজামশন করতেই হবে, এটা মাথায় রাখবে, কনজামশন মানে খরচা।
তুমি ধরো প্রতি মাসে 10,000, 15,000, 20,000 যাই টাকা ইনকাম করো, সংসার চালাতে হবে তো। তো সংসার চালাতে গেলে খরচাপাতি করতে হবে তো। আরে ওটাকেই বলা হয় কনজামশন, ঠিক আছে। তারপর সেভিংস, ঠিক আছে, কিছুক্ষণ আগেই লিখলাম যাতে বুঝতে অসুবিধা নয়। সেভিংস কি? এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফর্মুলা কি ছিল? ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, কিছুক্ষণ আগেই বললাম ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। আমার দেশে টোটাল ইনকাম বের করার ফর্মুলা কি? টোটাল কত টাকা খরচা হচ্ছে প্লাস টোটাল কত টাকা সেভ হচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস হয়, তাহলে এস কত? ওয়াই মাইনাস সি, তাই লিখেছি এখানে। তো দেখো, ইনকাম যদি জিরো হয়, তোমরা ভাবার চেষ্টা করো, ধরো একটা ফ্যামিলিতে, জেনারেলি হয় না, তোমায় বলছি, একটা ফ্যামিলি ধরো ইনকাম জিরো। তা ইনকাম যদি জিরো হয় তাহলে সেই ফ্যামিলিতে কি খরচা হবে কি হবে না? স্যার কি বললেন এটা? ধরুন ইনকাম করুক আর না করুক কোনো একটা ফ্যামিলি, তার খরচা হবেই। ইনকাম করুক বা না করুক খরচা হবে, বারবার বলছি, ইনকাম করুক বা না করুক খরচা হবেই হবে, ঠিক আছে। এই দেখো না, কিছুদিন আগে করোনা পরিস্থিতি গেল, কত ফ্যামিলি তো ইনকামই ছিল না, খরচা হয়নি? খরচা হয়েছে। স্যার কি করে খরচা করলো? ইনকামই তো হয়নি। আরে ভাই, ওদের সেভিং ভেঙেছে, ওদের জমানো পুঁজি ছিল, সেই পুঁজি ভেঙেই তো ওরা খরচা করেছে। তার মানে কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম, যদি ইনকাম যদি নাও থাকে, ইনকাম যদি জিরো হয়, খরচা তো হবেই, আর এই খরচাই তো কনজামশন, ঠিক আছে। আর খরচা হবে কোথা থেকে? খরচা করে স্যার ইনকাম নেই, আরে সেভ ভাঙবে, ফিক্সড ডিপোজিট ভাঙবে, ওখান থেকে খরচা করবে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় তোমার ডিস সেভিংস, এটাকেই বলে। দেখো এখানে দেখো লেখা আছে, ইনকাম যখন জিরো তখন তুমি খরচা করলে 40, কোথা থেকে খরচা করলে? তোমার সেভিং ভাঙলে। সেভিং ভাঙলে মানে সেভিং মাইনাস হয়ে গেল, 40 কমন ব্যাপার। এবার স্যার কেন মাইনাস হলো? আরে ভাই কি বলছো, 0 থেকে 40 বাদ দাও, -40 হলো। তারপর কি বলছে? ইনকাম, ইনকাম যদি তোমার 100 টাকা হয়, ইনকাম যখন 100 টাকা, তখন তুমি খরচা করেছো কত? ইনকাম যখন তোমার 100 টাকা, তুমি খরচা করেছো 120 টাকা, ঠিক আছে তো। ভালো করে দেখো, ইনকাম যখন তুমি 100 টাকা, তখন তুমি খরচা করেছো কত? 120 টাকা। তাহলে তুমি সেভিং করতে পেরেছো না? স্যার সেভিং করতে পারিনি, 100 টাকা ইনকাম করে তো 120 টাকা খরচা করে দিয়েছি। তাহলে বাকি যে 20 টাকা যে আমি এক্সট্রা খরচা করেছি, কোথায় খরচা করেছি? আমার সেভিং ভেঙেছি, ঠিক আছে তো। তারপর 200 টাকা যখন তুমি ইনকাম করেছো, তখন 200 টাকাই পুরো খরচা করে ফেলেছো। হতেই পারে, হতেই পারে তুমি এই মাসে 10,000 টাকা ইনকাম করে পুরো 10,000 টাকা খরচা করে ফেলেছো, তুমি কি জমাতেই পারোনি, ঠিক আছে তো। সেক্ষেত্রে সেভিংস হয়ে গেল জিরো। আর এই পয়েন্টটাকে বলা হয়, যেখানে ইনকাম আর কনজামশন যেই লেভেলে ইনকাম আর কনজামশন ইকুয়াল হয়ে যায়, সেই লেভেলটাকে বলা হয় বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না কিন্তু। যেই পয়েন্টে ইনকাম, ঠিক আছে, এমন একটা লেভেল, ঠিক আছে, যেই লেভেলে ইনকাম আর কনজামশন ইকুয়াল হয়ে যায়, তাকে বলা হয় সেভিংস, ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে। ইনকাম যখন 200, কনজামশনও তখন 200, তো দুটোই তো ইকুয়াল, তখন আবার সেভিং তো কিছুই করতে পারিনি, এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। ইনকাম যখন 300, তুমি খরচা করেছো 280, তাহলে কত টাকা বাঁচাতে পেরেছো? স্যার 20 টাকা বাঁচাতে পেরেছি, ঠিক আছে, এটা হচ্ছে সেভিংস হয়ে গেল। ইনকাম তুমি 400 করেছো, খরচা করে 360, কত বাঁচাতে পেরেছো? স্যার 40 টাকা, এটাও সেভিংস। ইনকাম 500, ঠিক আছে, খরচা করে 440, সেভিংস কত? 60। ইনকাম 600, খরচা করেছো 520, তাহলে সেভিং কত? 80। তাহলে তোমরা কি বুঝতে পারছো? স্যার একটা জিনিস বুঝতে পারছি, ইনকাম যত বাড়ছে সেভিং তত বাড়ছে। কিছুক্ষণ আগে আমি সেভিংসে যখন ইন্টারাকশন দিলাম, তখন আমি এই কথাটা বললাম, আর এখন আমি তোমাদের সামনে প্রমাণ করে দেখালাম। ইনকাম দেখো বাড়ছে, ইনকাম যত বাড়ছে, 0 ছিল 100 হলো, 200 হলো, 300, 400, 500, 600, যত ইনকাম যত একটু একটু করে বাড়ছে, সেভিংয়ে কি এফেক্ট পড়ছে? স্যার -40 ছিল, -20 বাড়লো, তারপর 0 হলো, বাড়লো, 20 হলো, 40, 60, 80। তাহলে কি দেখতে হচ্ছে? স্যার ইনকাম যত বাড়ছে সেভিং তত বাড়ছে। তাহলে জিনিসটা বোঝা গেল। এইবার আমি তোমাদের সামনে একটা শিডিউল দিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। দেখো তোমাদের বোঝার জন্য শিডিউলটা আমি অলরেডি এঁকে রেখেছি, ঠিক আছে, যাতে সময়টা যাতে নষ্ট না হয়। তো দেখো কি আছে, এটা এক্স, এটা এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ও, এক্স ও ওয়াই, এটা হচ্ছে একটা গ্রাফ, লেখচিত্র যাকে বলে, ঠিক আছে তো। এই দিকটা, এই যে এক্স অ্যাক্সিসে কি দেখিয়েছি? ইনকাম শো করেছি, এক্স অ্যাক্সিসে ইনকাম শো করেছি, আর ওয়াই অ্যাক্সিসে সেভিং শো করেছি। ছবিগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এক্সামে যখন আসবে না, থিওরি লিখতে হবে না, ছবি কিন্তু দিতেই হবে, এবং ছবিটা প্রপারলি এক্সপ্লেন করতে হবে, সুন্দর করে ছবি আঁকতে হবে, ভুল হলে চলবে না, ঠিক আছে। এক্স অ্যাক্সিসে আমরা কি দেখেছি? ইনকাম দেখেছি। ওয়াই অ্যাক্সিসে কি দেখেছি? স্যার সেভিংস দেখিয়েছি,
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে স্যার? ক্লিয়ার হয়েছে। এবার সেভিং কার্ভটা দেখো কি হয়েছে। সেভিং কার্ভটা দেখো একদম, আমি কোথা থেকে এসেছি দেখো, এই দেখো এইভাবে গেছে সেভিং কার্ভটা। স্যার এখান থেকে সবসময় যাবে? হ্যাঁ, কেন এখান থেকে যাবে তার পেছনে লজিকটা আমি বলছি। দেখো সেভিং কার্ভটা এই নিচ থেকে গেছে, এইভাবে গেছে, নিচ থেকে দেখো আস্তে আস্তে উপরে উঠছে। স্যার কেন এরকম হয়েছে? ঠিক আছে, তো দেখো তুমি নিজেই বোঝার চেষ্টা করো। ইনকাম যখন জিরো, সেভিং কত? স্যার নেগেটিভ হয়েছে। ইনকাম যখন জিরো, সেভিং তখন নেগেটিভ 40। ঠিক আছে, তো ইনকাম জিরো, দেখো এই যে এইটা হচ্ছে ইনকাম জিরো, এটা জিরো লাইন। ইনকাম যখন জিরো তখন ওপর পোর্শনটা তো সেভিংস, ঠিক আছে, এটা পজিটিভ, এটা সেভিংস, ঠিক আছে। এই নিচের পোর্শনটাকে বলছে ডিস সেভিংস, ঠিক আছে। তো তো ইনকাম যখন জিরো তো কিন্তু সেভিং করতে পারো, কত সেভিং করেছো? স্যার ইনকাম যখন জিরো, সেভিং তখন হয়েছে আমাদের -40। তার মানে ইনকাম যখন জিরো, সেভিং -40, মানে এরকম জায়গায়, ঠিক আছে, তো এরকম জায়গায় এই যে এইটুক পোর্শন, তাই না, এটাকে কি লিখি দেখো, সিন মাথায় দাগ দিয়েছি, ঠিক আছে। এটাকে বলা হয় অটোনোমাস সেভিংস, অটোনোমাস সেভিংস, ঠিক আছে। সবই আস্তে আস্তে জানাবো তোমাদের, অসুবিধা নেই, বলছি আমি। এই যে এখানে যে ও এস, এই যে এখন সেট করে দিয়েছি, তাই না, এই যে দাগ কেটে দিয়েছি, এই যে এই পোর্শনটা, এটাকে বলা হয় ডিস সেভিংস। ডিস সেভিংস কখন হয়? যদি ইনকাম যখন জিরো থাকবে, জিরো লেভেল অফ যখন ইনকাম থাকবে না, ঠিক আছে, তখন দেখবে সেভিংস নেগেটিভ বেরিয়ে যাবে। এটাই হচ্ছে তোমার ডিস সেভিংস, ঠিক আছে। তো বোঝা গেল এই ব্যাপারটা। এইবার দেখো, ইনকাম যখন 100 হলো, ইনকাম যখন 100, সেভিংস তখন কত? -20, ঠিক আছে। তো এটা কোথায় দেখাবেন? দেখো এটা জিরো, ঠিক আছে, ইনকাম, এটা ধরো 100 ইনকাম, এটা ধরো 200 ইনকাম, ঠিক আছে, এটা ধরো 300 ইনকাম, আমি সাপোজ করছি, এটা 400, এটা 500, এটা 600, এরকম। তো যখন জিরো ইনকাম, ভালো করে দেখো, যখন তোমার জিরো লেভেল অফ ইনকাম তখন সেভিংস -40, ঠিক আছে। যখন তোমার 100 ইনকাম, ঠিক আছে, তখন সেভিংস কত? -20। যখন তোমার 200 ইনকাম, এটা যখন 200 ইনকাম, তখন সেভিংস কত? তখন সেভিংস হচ্ছে জিরো। জিরোর লাইন কোনটা? এটা তো জিরোর লাইন ভাই, এটা তো জিরোর লাইন, ঠিক আছে। তো এখানে ধরো 200 ইনকাম, এটা 100, এটা 200, ঠিক আছে। যখন তুমি 200 ইনকাম করেছো, তখন যখন তুমি 200 ইনকাম করলে তখন তোমার সেভিং কত হচ্ছে? বলেছে 200 যখন ইনকাম তখন সেভিং জিরো, এই লাইনটা। আর এটাকেই বলা হয় কি? বিইপি। আমি এই কিছুক্ষণ আগেই বললাম ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা লেভেল বা এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টে সেভিং জিরো হয়, সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। বা তুমি যদি ঘুরিয়ে বলতে চাও, যেই পয়েন্টে ইনকাম আর কনজাম্পশন ইকুয়াল হয়ে যায়, সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে। তো এর পরের লেভেলে দেখো আস্তে আস্তে কি হয়েছে, দেখো উপরের দিকে উঠে যাচ্ছে, সেভিংস হচ্ছে, ঠিক আছে। এর পরের লেভেলে, অর্থাৎ তোমার যখন 300 টাকা যখন তুমি ইনকাম করছো, দেখো 300 টাকা যখন তুমি ইনকাম করে তখন সেভ করছো 20, ঠিক আছে। তো কিন্তু আগে কি হয়েছিল? আগে কোনো সেভ হচ্ছিল না, তাই নেগেটিভ নিচের দিকে গেছিল। আর এখানে উপরের দিকে যাবে, বুঝতেই পারছো। তার মানে যখন 300 যখন ইনকাম করলে তখন সেভ কত হলো? তুমি দেখো খাতায় নিশ্চয়ই টুকে নিয়ে যাও। 300 যখন সেভ করলে তখন ইনকাম হলো, সেভ হলো 20। 400 যখন ইনকাম করলে তখন সেভ হলো 40। 500 যখন ইনকাম করলে তখন সেভ হলো 60। আর 600 যখন ইনকাম করলে তখন সেভ হলো 80। তাহলে গ্রাফটা তো বুঝতেই পারছো, গ্রাফটা কেমন হয়েছে, এইভাবে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে নিচ থেকে কেন গেছে বুঝেছো তো? যেহেতু সেভিংস আমার নেগেটিভ হতে পারে, তাই নিচ থেকে গেছে। তো ঠিক আছে। আর এই পোর্শনটাকে দেখো সির মাথায় দাগ দিয়েছে, এটাকে বলে অটোনোমাস সেভিংস। আর এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে সেভিংস, আর এটাকে বলে ডিস সেভিংস। তাহলে কিছুটা বোঝা গেল, ঠিক আছে। তো যেইটুকু বুঝতে পারলে এইটুকুই এনাফ। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যে এই যে কিছুক্ষণ আগে ছবিটা বোঝালাম না, ওই ছবিটা এক জায়গায় এঁকে একটা জায়গায় রাখো। তাহলে এই এক্সপ্লেনেশনগুলো যে 4টে পয়েন্ট বলছে, এগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। কি লেখা ছিল দেখো, আমি যে ছবিটা আঁকলাম বা ছবিটা যে বোঝালাম, সেখান থেকে কি বোঝা গেছে, ঠিক আছে, সেখান দিয়ে 4টে পয়েন্ট বেরিয়ে এসছে। কি বলছে? স্টার্টিং পয়েন্ট অফ সেভিং কার্ভ। দেখো পাতা উল্টে দেখো, সেভিং কার্ভটা কোথা থেকে শুরু হয়েছিল? স্যার সেভিং কার্ভটা না ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। তো ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। তো সেভিং কার্ভটা, দ্য স্টার্টিং পয়েন্ট অফ সেভিং কার্ভ মাইনাস ওয়াই অ্যাক্সিস, মাইনাস, দেখো নেগেটিভ পার্ট থেকে শুরু হয়েছিল। ইন্ডিকেট দ্যাট দেয়ার ইজ নেগেটিভ সেভিংস, ঠিক আছে। তো দ্যাট ইজ অটোনোমাস কনজাম্পশন, সি মাথায় একটা দাগ দেওয়া। দেখো ফার্স্ট পয়েন্ট কি বলেছিল, এই সেভিং কার্ভটা কোথা থেকে শুরু হয়েছিল? স্যার ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ,
তো দেখো এটা এক্স ও ওয়াই, এটা পজিটিভ, নিচের দিকে নেগেটিভ হচ্ছে, ধরো এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে? তো তার মানে সেভিং কার্ভটা কোথা থেকে শুরু হয়েছে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়েছে। আর এই যে এই পোর্শনটা, এটাকে সি ড্যাশ দেওয়া আছে মানে সি বার, এটাকে বলা হয় অটোনোমাস সেভিংস, ঠিক আছে? তো এরপরে তোমরা দেখতে পারবে 2 নম্বর পয়েন্ট লেখা আছে সেভিং কার্ভের যে স্লপটা হচ্ছে না, ওটা পজিটিভ স্লপ। কেন স্যার সেভিং কার্ভের স্লপটা পজিটিভ কেন? ইনকাম যত বাড়ছে, ইনকাম যেটা বারবার বলছি, ইনকাম যত বাড়বে সেভিং তত বাড়বে, ইনকাম যত কমবে তত সেভিং কমবে, মানে একটা বাড়লে আর একটা বাড়ছে, একটা কমলে আর একটা কমছে, তাই একই দিকে আছে, তাই জন্য বলছে পজিটিভ স্লপ। দুটো পয়েন্ট বললাম। 3 নম্বর কি বলছে? ব্রেক ইভেন্ট পয়েন্ট। কিছুক্ষণ আগেই বলেছে সেভিং কার্ভ ট্যানজেন্ট, মানে সেভিং কার্ভ টাচ করছে, ট্যানজেন্ট মানে টাচ করা, টাচ করা, সেভিং কার্ভ টাচ করছে, ঠিক আছে? সেভিং কার্ভ টাচ করছে, ঠিক আছে? সেভিং কার্ভ টাচ করছে অর ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাট পয়েন্ট আর, মানে সেভিং কার্ভ কোথায় টাচ করছে? সেভিং কার্ভ আর বিন্দুটা টাচ করছে, যেই বিন্দুতে সেভিং কার্ভ টাচ করছে সেই বিন্দুতে সেভিংস কত? 0, আর ওটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। স্যার একটু দেখিয়ে দিন, ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সেভিং কার্ভ টাচ করছে কোথায়? স্যার এই এক্স অ্যাক্সিসে টাচ করছে, সেভিং কার্ভ এক্স অ্যাক্সিসে টাচ করছে, ঠিক আছে? যেই বিন্দু টাচ করছে সেই বিন্দুর নাম কি? আর বিন্দু। এই বিন্দুতে সেভিং কত? 0, এটাই বিপি, ঠিক আছে? তো বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা তো বিপি। এরপরেও দেখো, এরপরে এটা তো সেভিংস, এটা কি সেভিংস? এটা বলছে আফটার বিপি, তারপরে যে সেভিংটা হচ্ছে সেটাকে কি বলে? পজিটিভ সেভিংস, তাই না? এটা তো পজিটিভ সেভিং, এটা কি পজিটিভ সেভিংস, আর নিচেরটাকে কি বলে? নেগেটিভ সেভিংস, ঠিক আছে? আফটার বিপি যে সেভিংটা হচ্ছে এটাকে বলে পজিটিভ সেভিংস। তাহলে এক্সপ্লেনেশনগুলো সুন্দর করে টুকে নেবে। এরপর হচ্ছে টাইপস অফ প্রসপেনসিটি টু সেভ, ঠিক আছে? তো তো এটা দুটো ভাগে ভাগ করা যাবে। তোর একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা হচ্ছে মার্জিনাল, ঠিক আছে? বলছে একটা বলেছে অ্যাভারেজ প্রপেনসিটি, প্রোস হবে না, এটা প্রপেনসিটি হবে। অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ এপিএস আর একটা মার্জিনাল প্রপেনসিটি টু সেভ এমপিএস। তো প্রথমে আমরা পড়বো এপিএস, তারপর এমপিএস, ঠিক আছে? তো এপিএস কি লেখা আছে? অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ এপিএস। এটা কি বোঝার আগে আগে আমরা একটু ব্যাপারটাকে একটু এক্সপ্লেনেশন নিয়ে নিই, এক্সাম্পল বুঝে নিই। এটা ধরো একটা পার্সন, কে পার্সনটার নাম ধরো মিস্টার এ, ধরো মিস্টার এ, ধরো ইনকাম করেছে কত টাকা? 10,000 টাকা ইনকাম করেছে। কত টাকা ইনকাম করেছে স্যার? 10,000 টাকা। এই 10,000 টাকা যে ইনকাম করে তার মধ্যে কত টাকা বাঁচাতে পেরেছে? আরে বলো, 10,000 টাকা ইনকাম করে তার মধ্যে 4,000 টাকা বাঁচিয়ে দিয়েছে। তাহলে 4,000 টাকা বাঁচিয়ে দিয়েছে মানে খরচা করেছে কত? আরে খরচা করেছে কত? এখানে পাশে লিখছি, খরচা করেছে কত স্যার? 6,000 টাকা। তাহলে মিস্টার এ একজন পার্সন এই মাসে ধরো 10,000 টাকা ইনকাম করেছে। 10,000 টাকা ইনকামের মধ্যে 4,000 টাকা বাঁচাতে পেরেছে, তার মানে 6,000 টাকা খরচা করেছে। তাহলে আমাকে এপিএস কি করে হবে? তো দেখো এপিএস বের করার ফর্মুলাটা কি লিখেছি? এস বাই ওয়াই, এস বাই ওয়াই, বারবার দেখো এস বাই ওয়াই, তার মানে সেভিংস আর ন্যাশনাল ইনকামের যে রেশিও, সেভিংস আর ন্যাশনাল ইনকামের রেশিওটাই তো তোমার এপিএস, ঠিক আছে? তো তাহলে কি বলতে পারি? মিস্টার এ 10,000 টাকা যে ইনকাম করেছে তার মধ্যে বাঁচাতে পেরেছে কত? 4,000 টাকা। নর্মাল ভাবে তুমি 10,000 টাকা ইনকামের মধ্যে 4,000 টাকা বাঁচাতে পেরেছো, ঠিক আছে? তাহলে তোমার এপিএস কত হবে? হ্যাঁ স্যার 10,000 টাকার মধ্যে 4,000 টাকা বাঁচাতে পেরেছি, তাহলে 1 টাকা কত বাঁচাতে পেরেছো? 4,000 বাই 10,000, 4,000 বাই 10,000, তার মানে কত হচ্ছে? 0.4। তার মানে আমরা কি বলতে পারি? তুমি যদি 1 টাকা আয় করো তার মানে তুমি 40 পয়সা বাঁচাতে পেরেছো। তো বলছে ইফ উই আর্ন রুপি 1, আমরা যদি 1 টাকা আর্ন করি, দেন উই উইল সেভ, আমরা 40 পয়সা বাঁচাতে পারবো। তো জিনিসটা বোঝাতে পারলাম এপিএস। স্যার বোঝাতে পেরেছেন। উদাহরণ মাথায় রাখবে, এত ফর্মাল হলো কিছু মাথায় রাখতে হবে না। উদাহরণটা কি? সাপোজ ধরো তুমি ধরো 100 টাকা ইনকাম করলে, তো 100 টাকা ইনকামের মধ্যে কিছু টাকা খরচা করবে, কিছু টাকা সেভ করবে, তো 100 টাকা ইনকামে তুমি কত টাকা সেভ করেছো? এটাই হচ্ছে এপিএস, ঠিক আছে? তো এখানে দেখো কি লিখেছি? ইট রেফার্স টু দ্য রেশিও। কি বলেছি? রেশিও। দেখো আন্ডারলাইন করলাম, রেশিও। রেশিও কার কার মধ্যে? রেশিও স্যার সেভিংস আর ইনকাম। রেশিও অফ সেভিংস টু দ্য কারেসপন্ডিং লেভেল অফ ইনকাম। তাহলে বুঝতে পারলে এপিএস স্যার মনে থাকবে, ভুলবো না। তো এপিএস জিনিসটা কি? রেশিও কার কার মধ্যে? সেভিংস আর ন্যাশনাল ইনকামের মধ্যে যে রেশিও, সেটাই হচ্ছে তোমার এপিএস। তো ফর্মুলা কি লিখেছি? এপিএস ইকুয়াল টু সেভিংস বাই ইনকাম, ঠিক আছে? তো বেসে সবসময় ইনকামকে রাখবে, বেসে সবসময় ইনকাম রাখবে, সেভিংস বাই ইনকাম। এপিএস ইকুয়াল টু বের করার ফর্মুলা এস বাই ওয়াই। কি লেখা আছে? এস বাই
কি লেখা আছে, এস বাই ওয়াই, এস মানে সেভিংস আর ওয়াই মানে ইনকাম। এরপরে কি বলেছে দেখো, এগুলো আমি সব ডায়াগ্রাম দিয়ে বোঝাবো, ঝামেলার কিছু নেই, আমি সব বোঝাবো। এই 4টে পয়েন্ট লিখেছি এখান থেকে, এগুলো সব বলবো। লিখেছি এপিএস ক্যান নেভার বি 1 অর মোর দ্যান 1। বলছে এপিএস এর ভ্যালু কখনোই 1 বা 1-এর বেশি হতে পারে না। রিয়ালিটিতে সম্ভব হলেও, মানে রিয়ালিটি কি বলছি, মানে তোমার রিয়ালিটিতে কখনো হয় না। এপিএস এর ভ্যালু কখনো 1 বা 1-এর বেশি হতে পারে না। হয়তো তুমি কোনো ফিগার পেলে হয়তো হতে পারে, তোমাকে ধরো এমন কিছু ভ্যালু দিলাম সেখানে হয়ে যেতে পারে, কিন্তু রিয়ালিটিতে কোনোদিন হবে না। স্যার রিয়ালিটিতে কেন হবে না, সব বলছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তারপর এপিএস ক্যান বি 0, ঠিক আছে, এপিএস 0 হতে পারে। এপিএস ক্যান বি নেগেটিভ অর লেস দ্যান 1, এপিএস নেগেটিভ হতে পারে বা 1-এর কমও হতে পারে। এপিএস রাইজেস উইথ ইনক্রিজ ইন ইনকাম, ইনকাম যত বাড়বে এপিএস তত বাড়বে। সমস্ত জিনিস একটা করে আমি শিডিউল করেছি এপিএস এর, পুরো ধরে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে। তো দেখো তোমাদের বোঝার জন্য কত সুন্দর করেছি এপিএস শিডিউল। ওয়াই মানে ইনকাম, এস মানে সেভিংস, আর এপিএস বের ফর্মুলা কি, এই মতো স্যার লিখেছেন এস বাই ওয়াই, মনে রাখতে হবে। তুমি যখন 0 টাকা ইনকাম করছো, যখন তুমি ইনকাম 0, তখন কিছু সেভ করতে পারবে না। স্যার কি করে সেভ করবো? আরে বোঝো, তুমি যখন ইনকাম করছো 0, মানে তুমি কোনো ইনকামই করছো না, তাহলে ইনকাম যদি তুমি 1 টাকাও না করো, খরচা হবে? তা স্যার খরচা হবে। তাহলে খরচা যদি হয় তাহলে সেভ করতে পারবে? 0 টাকা তুমি ইনকাম করেছো, তার মধ্যে ধরো তুমি 500 টাকা খরচ করে দিই, তাহলে সেভিং কত? স্যার -500। তাই তো করেছি এখানে। এখানে এপিএস কত হবে? এস বাই ওয়াই, এস তো -40 আর ওয়াই 0, কিছু হবে না স্যার, কিছু হবে না। তারপর ওয়াই ইনকাম তুমি 100 টাকা করেছো আর সেভ করেছো ধরো -20, তাহলে সেভ করেছো -20, তাহলে তোমার এপিএস কত হবে? এপিএস কত হবে স্যার? এস বাই ওয়াই -20/100 -0.20। তো বোঝানোর কিছু নেই, এমন কিছু বোঝানোর কিছু নেই, ঠিক আছে। তো এবার ধরো ইনকাম যখন তুমি 200 করলে, ইনকাম যখন আমাদের আগে উদাহরণ ছিল, ইনকাম যখন 200, তখন স্যার 200 টাকা ইনকাম করলে পুরো 200 টাকায় খরচা করে ফেলেছি, তাহলে তো সেভ কিছু করিনি, 0। তাহলে কি হবে? তাহলে এপিএসও 0 হবে। কেন স্যার, কি করে 0 হলো? আরে 0/200 তো 0ই হয়। তাহলে আমরা কি বলেছিলাম, কোন মানে বিইপি কাকে বলে, কি বলেছিলাম? বিইপি হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে তোমার 0 হবে, ঠিক আছে। তো সেভিং যেই পয়েন্টে 0 হয়, তাকেই তো বিইপি বলে, তো এটা বিইপি লেভেল হয়ে গেল। তারপর ইনকাম যখন 300, তখন সেভিংস 20, কত বেরোল? বের করে এটা 0.067, যেটা 1-এর কম। আর যখন ইনকাম 400, তখন সেভিংস কত বেরোলো? ঠিক আছে, ইনকাম যখন 400, তখন এপিএস, সেভিংস কেন, এপিএস কত বেরিয়ে? 0.10, এটাও 1-এর কম। তাহলে দেখো কি বুঝতে পারলে? ইনকাম যত ধীরে ধীরে বাড়ছে, সেভিং তত বাড়ছে, বলতে পারি তো, ইনকাম যত বাড়বে সেভিং তত বাড়বে। তো ইনকাম যখন বাড়ছে, সেভিং বাড়ছে, মানে এপিএস বাড়ছে, আমি লিখতে পারি তো, ইনকাম যদি বাড়ে তাহলে সেভিংস বাড়বে, মানে এপিএস বাড়বে। কারণ তুমি বোঝো, সেভিং বাড়লেই তো এপিএস বাড়বে। তো এখানে দেখো বোঝার জন্য তোমাদের এই কাজটা করে দিলাম। আমি প্রথমে কি বলেছিলাম, যে না, আমি বলেছিলাম এপিএস নেগেটিভ হতে পারে। তো তুমি বলো না, এপিএস কি নেগেটিভ হতে পারে কি পারে না? দেখো, এপিএস নেগেটিভ হতে পারে কি পারে না? হ্যাঁ পারে। কি করে পারে? ধরো এপিএস কখন নেগেটিভ হতে পারে? তুমি ধরো 100 টাকা ইনকাম করেছো, ঠিক আছে, তুমি ধরো 100 টাকা ইনকাম করেছো, তার মধ্যে ধরো তুমি 100 টাকা ইনকাম করে তুমি ধরো কত 120 টাকা সাপোজ খরচা করলে, ঠিক আছে। তুমি 100 টাকা ইনকাম করে ধরো তুমি 120 টাকা খরচ করলে, স্যার কি করে 20 টাকা পাবো কোথায়? আরে ভাই, তুমি নিশ্চয়ই সেভিং ভেঙেছো। সম্ভব। 100 টাকা ইনকাম করে তুমি 120 টাকা খরচা করেছো, এটা মানে রিয়েলিটিতে সম্ভব। কেন হয় না? দেখবে কারোর ফ্যামিলি ধরো মাসে 20,000 টাকা ইনকাম, কিন্তু দেখবে সেই ফ্যামিলি ধরো 25,000 টাকা খরচা, স্যার বাকি 5,000 টাকা পেলো গোয়া থেকে। আরে ওর ব্যাংকে জমানো ছিল, সেখান থেকে টাকা নিয়ে এসছে, ঠিক আছে। তো তাহলে সম্ভব, 100 টাকা ইনকাম করে তুমি 120 টাকা খরচা করা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে তোমার এপিএস কি নেগেটিভ হতে পারে? আচ্ছা, আর কি হতে পারে দেখো, এপিএস 0 হতে পারে, এপিএস স্যার 0 হতে পারে। কি করে 0 হতে পারে? ধরো তুমি ধরো 10,000 টাকা ইনকাম করে তুমি 10,000 টাকায় খরচা করে ফেললে, তাহলে কেউ সেভিং করতে হলো না? স্যার সেভিং করতে পারিনি মানে তোমার এপিএস 0 হবে, ঠিক আছে। তো তারপর তুমি ধরো 10,000 টাকা ইনকাম করলে তুমি ধরো 8,000 টাকা খরচা করে দিলে। কি বললাম? তুমি ধরো 10,000 টাকা ইনকাম করে তুমি 8,000 টাকা খরচা করে দিলে, তাহলে সেভ কত করলে? স্যার 2,000 টাকা সেভ করলাম। তাহলে তুমি নিজে বলো, আমি এখানে জাস্ট ছোট্ট করে রাফ করে দিচ্ছি। তুমি 10,000 টাকা ইনকাম করলে, ঠিক আছে, তো ধরো ওয়াই 10,000 টাকা, ঠিক আছে। তো ধরো সেভ করলে কত? স্যার সেভ করলাম 2,000 টাকা, তাই তো। তাহলে তোমার এপিএস কত হবে স্যার? এস বাই ওয়াই মানে 2/10 মানে 0.2,
তাহলে একের কম হলো, হ্যাঁ স্যার একের কম হতে পারে। তাহলে এটুকু বুঝতে পারলে এপিএস নেগেটিভ হতে পারে, এপিএস একের কম হতে পারে। স্যার এপিএস একের বেশি হতে পারে না? স্যার একটা উদাহরণ দিন। ধরো তুমি 10,000 টাকা মাসে ইনকাম করলে, ঠিক আছে? 10,000 টাকা যদি ইনকাম করো, এবার 10,000 টাকা যদি তুমি ইনকাম করো, তাহলে তুমি সেভ করলে কত? সাপোজ তুমি সেভ করলে তুমি 12,000 টাকা। তুমি ভাবো 10,000 টাকা ইনকাম করলে তুমি কি করে সম্ভব ভাই? আরে ভাই 10,000 টাকা ইনকাম করে কি করে 12,000 টাকা? প্র্যাকটিক্যালি সম্ভব? প্র্যাকটিক্যালি কখনো সম্ভব? আজকে আমি 10,000 টাকা ইনকাম করলাম, 10,000 টাকা ইনকাম করে 12,000 টাকা সেভ করতে পারবো? কোনোদিন সেভ করতে পারবো না। 10,000 টাকা ইনকাম করে কি করে 12,000 টাকা সেভ করবো? আরে খরচা হবে না? এটা কখনো সম্ভব নয়। হয়তো বইতে তোমার লেখা থাকতে পারে যে না এপিএস একের বেশি হতে পারে, কিন্তু রিয়ালিটিতে কখনো সম্ভব নয়। স্যার তাহলে এপিএস কি এক হতে পারে? এটাও কখনো সম্ভব নয়। তুমি 10,000 টাকা ইনকাম করলে, পুরো 10,000 টাকা সেভ করলে খরচাপাতি করবে না? হ্যাঁ স্যার খরচাপাতি তো কিছু করতেই হবে। তার মানে এটাও রিয়ালিটিতে সম্ভব নয়। তাহলে এপিএস এর মান 0 হতে পারে, এপিএস এর মান তোমার নেগেটিভ হতে পারে, এপিএস এর মান একের কম হতে পারে, কিন্তু এপিএস এর মান কখনো এক বা একের বেশি হতে পারে না। ঠিক আছে তো? তাহলে এবার এই পয়েন্টগুলো বোঝা গেছে। তাই লিখেছি এপিএস রাইজেস উইথ ইনক্রিজ ইন ইনকাম। ইনকাম যত বাড়বে এপিএস তত বাড়বে, যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম। দেখো এই ডায়াগ্রামটা দেখো, একটু বোঝার চেষ্টা করো। ইজি আছে ডায়াগ্রামটা, এমন কিছু না। এক্স ও ওয়াই একটা গ্রাফ, এই এক্স অ্যাক্সিসে ইনকাম দেখিয়েছি আর ওয়াই অ্যাক্সিসে সেভিংস দেখিয়েছি। ঠিক আছে তো? এক্স অ্যাক্সিসে ইনকাম আর ওয়াই অ্যাক্সিসে সেভিংস দেখি। সেভিংস কার্ভটা আমি তো আগেই বলেছি ওয়াই অ্যাক্সিস থেকে স্টার্ট হবে, মানে নেগেটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই এখান থেকে স্টার্ট হবে, এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে তো? বোঝা গেল তো? এবার আমাকে বলেছে এপিএস বার করতে। আমাকে কি বার করতে বলেছে? বলছে তুমি ভাই প্রবীর তুমি এপিএস বের করে দাও, এপিএস। ঠিক আছে তো? তাহলে এপিএস বার করার জন্য দেখো আমি এরকম একটা দাগ কেটে নিয়েছি, জাস্ট এইভাবে দাগ কেটে নিয়েছি। ঠিক আছে তো? তার মানে এখানে সেভিং কোনটা, ঠিক আছে, ইনকাম কোনটা, সেভিং কোনটা। তাহলে আমরা কি জানি এপিএস বের করার ফর্মুলাটা কি? স্যার এখানে আগেও লিখেছি এপিএস বের করার ফর্মুলা হচ্ছে এস বাই ওয়াই, মানে সেভিংস বাই ইনকাম। তাহলে সেভিংস কত হচ্ছে? এটা তো সেভিংস লাইন, তার মানে এটা হচ্ছে সেভিংস, এটা হচ্ছে সেভিংস। এই যে এইটুকু হচ্ছে সেভিংস। এ ওয়াই ওয়ান মানে হচ্ছে ও আর, এটা হচ্ছে সেভিংস। তুই দেখো এখানে লিখে সেভিংস লিখেছি ও আর। ঠিক আছে তো? রইলো বাকি ইনকাম বলতে কোনটা? এটা হচ্ছে ইনকাম লাইন, ও ওয়াই ওয়ান হচ্ছে ইনকাম। তাহলে বুঝতে পারলে এপিএস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার আর এটা তো জাস্ট খুব শর্টে বোঝালাম, এবার আমি আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। এটাকে আর একটু ডিটেলসে বোঝাচ্ছি। এই এপিএস গ্রাফটা ঠিক ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এখানে এটা হচ্ছে এক্স ও ওয়াই, ঠিক আছে, এটা একটা গ্রাফ, আর নিচেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়। ঠিক আছে তো? এটা হচ্ছে একটা সেভিংস কার্ভ। কিছুক্ষণ আগেই বোঝালাম সেভিং কার্ভ শুরু হয় নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে। ঠিক আছে তো? তো এটাকে কি লিখবো? এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, মানে এখান থেকে শুরু হয়ে ওপরের দিকে যায়, এটা আমরা আগেও বুঝে গেছি। ঠিক আছে তো? আর এই যে সেভিং কার্ভ, এটার নাম দিই একটা এফডি। এই সেভিং কার্ভটার নাম দিলাম এফডি। কি দিলাম সেভিং কার্ভটার নাম? এফডি। ঠিক আছে তো? এফডি। তাহলে বোঝা গেল। আর এই দিকটাকে বলা হয় ইনকাম, আর এই দিকটাকে বলছি আমরা সেভিংস। তাহলে কি বুঝতে পারলাম? এক্স অ্যাক্সিসে আমরা ইনকাম দেখিয়েছি, ওয়াই অ্যাক্সিসে আমরা সেভিংস দেখিয়েছি। ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসে আমরা সেভিংস দেখিয়েছি। ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে সেভিংস কার্ভ, এফডি হচ্ছে তোমার একটা সেভিংস কার্ভ। এই সেভিংস কার্ভের ওপর একটা বিন্দু নিচ্ছি। এই সেভিংস কার্ভের উপর একটা বিন্দু নিলাম। কি বিন্দু নিলাম? বিন্দুটার নাম আমি নিয়ে নিচ্ছি, এই একটা বিন্দু নিচ্ছি জি। কোথায় লিখবো? এখানটা পাশে লিখেছি। তো বলো এই বিন্দুতে আমার ইনকাম কত? এই বিন্দুতে ইনকাম হচ্ছে, ঠিক দেখো, এই বিন্দুতে আমার ইনকাম হচ্ছে এই যে এরকম ও এম। তাহলে জি বিন্দুতে আমার ইনকাম কত? ও এম। এবার যদি বলা হয় এই বিন্দুতে আমার সেভিংস কত? এই বিন্দুতে আমার সেভিংস তো এই লাইনটা, তাহলে এই বিন্দুতে আমার সেভিংস হবে এইটা। ঠিক আছে? তার মানে জি বিন্দুতে আমার ইনকাম কত একটা পাশাপাশি লিখছি, অ্যাট দ্য পয়েন্ট জি বিন্দুতে আমার, ঠিক আছে, জি বিন্দুতে আমার ইনকামটা কত? ইনকাম হচ্ছে ও এম। ঠিক আছে? তার সেভিংস কত? জি এম।
সেভিংসটা কত হবে জিএম, ঠিক আছে তো, সেভিংসটা হচ্ছে জিএম। এইবার তাহলে এই বিন্দুতে জি বিন্দুতে তাহলে এখানে লিখছি অ্যাট দ্য পয়েন্ট জি, এই বিন্দুতে আমার এপিএস কত, এপিএস বের করার ফর্মুলা কিছুক্ষণ আগেই শিখে গেছি আমরা, এস বাই ওয়াই। তাহলে এস কত জিএম, আর ওয়াই মানে ন্যাশনাল ইনকাম, এই ইনকামটাকেই আমরা ওয়াই বলি, আর সেভিংসটাকে এস বলি, ঠিক আছে। কত হবে জিএম বাই ও এম, ঠিক আছে, জিএম বাই ও এম। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই জি বিন্দুতে এপিএস বের করলাম কত স্যার, জিএম বাই ও এম, এই জিএম বাই ও এম এটা বের করলাম, জিএম বাই ও এম। অর্থাৎ আমরা ঘুরিয়ে বলতে পারি জি বিন্দুতে যেটা এপিএস বেরোলো সেটাই হচ্ছে তোমার স্লপ অফ, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার স্লপ অফ ও জি। এখান থেকে একটা স্লপ করতে হবে, এখান থেকে একটা স্লপ যাবে। তাহলে কি বললাম, জি বিন্দুতে এপিএস বের করলাম আমরা, এই বিন্দুতে এপিএসটা অলরেডি বের করে ফেলেছি। তাহলে জি বিন্দুতে এপিএস যত হবে সেটাই হবে তোমার এই ওজি স্লপ। এইটা চোখ করো আগে, তারপর বোঝাচ্ছে। ঠিক আছে তো, তাহলে কি বললাম, জি বিন্দুতে যেটা এপিএস বেরোলো, কি বেরোলো এইমাত্র আমি আবার বলছি, জি বিন্দুতে তো আমার এপিএস বেরোলো কত, জিএম বাই ও এম, জি বিন্দু ওপিএস, আর এটাই হচ্ছে জি বিন্দু স্লপ অফ জিপি, ঠিক আছে। এরপরে আমরা অন্যভাবে ব্যাখ্যা করব। তো এখান থেকে না আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে কোনো সেভিংস কার্ভ, এই এটা সেভিংস কার্ভ, এই সেভিংস কার্ভের যে কোনো বিন্দুতে, ঠিক আছে, সেভিং কার্ভের যে কোনো বিন্দুতে যদি তুমি এপিএস বের করো, মানে এই যে এফডি সেভিংস কার্ভ, এই কার্ভের এই বিন্দুতে জি বিন্দুতে তুমি একটা কি করলে, এপিএস বের করলে, তো তাহলে বলছে যে কোনো সেভিং কার্ভের যে কোনো বিন্দুতে যদি তুমি এপিএস বের করো, সেই বিন্দু থেকে এই মূল বিন্দু অবধি যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে ঢাল, স্লপ, ঠিক আছে, সেটাই হচ্ছে স্লপ, ঠিক আছে, সেটাই হচ্ছে স্লপ। তাহলে এখানে এটা হচ্ছে ওজি সরলরেখার ঢাল, মানে স্ট্রেট লাইনের একটা স্লপ, ওজি স্লপ, ঠিক আছে, ওজি সরলরেখা ঢাল। তাহলে বোঝা গেল। এবার আমি আরেকটা এই বিন্দু যে এফডি যে সেভিংস কার্ভ আছে, এই বিন্দুর ওপর এই যে এটা এফডি যে তোমার একটা সেভিংস কার্ভ আছে, এই কার্ভের উপর একটা বিন্দু জি নিয়েছি, এবার আরেকটা বিন্দু নেবো, নতুন আরেকটা বিন্দু নেবো এইচ, ধরো এরকম জায়গায় একটা বিন্দু নিলাম এইচ। তাহলে এই বিন্দু তোমার ইনকাম কত হবে, ধরো এরকম লেভেলে ইনকাম হবে, ঠিক আছে, ধরো M1 হলো, হাত দিয়ে যদি একটা টেনে দিই, তাহলে এবার যদি আমাকে বলে আচ্ছা বলো দেখি এইচ বিন্দুতে তোমার এপিএস কত হবে, এইচ বিন্দুতে এপিএস, তাহলে নিজেই বলো, নতুন করে বোঝানোর কিছু নেই, এপিএস কত হবে, ফর্মুলা কি স্যার, সেভিংস বাই ইনকাম। সেভিংস কত, HM1, এটা হচ্ছে সেভিংস, ঠিক আছে তো, সেভিংস হচ্ছে HM1, আর হচ্ছে ইনকাম কত হবে তোমার, ইনকাম হবে OM1, তাহলে কি বললাম, HM1 বাই OM1। তাহলে এইচ বিন্দুতে তোমার এখানে লিখে দাও, এখানে লেখো অ্যাট দ্য পয়েন্ট এইচ বিন্দুতে এপিএস কত, ফর্মুলা হচ্ছে এস বাই ওয়াই, ঠিক আছে তো। আর কিছুক্ষণ আগেই বললাম, সেভিংস কার্ভের যে কোনো বিন্দুতে যদি তুমি এপিএস বার করো, তাহলে যেই বিন্দু এপিএস বার করছো সেই বিন্দু থেকে মূল বিন্দুতে যোগ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে যোগ করো এটা, ঠিক আছে তো, তো পেয়ে গেলে। এবার বলো ওজিও একটা স্লপ আছে, একটা ঢাল আছে, আবার ও এইচও একটা ঢাল আছে, কোনটা বেশি ঢাল সেটা তোমাকে বলতে হবে, কোনটার ঢাল বেশি, এইটা বেশি ঢাল আছে নাকি এইটা বেশি ঢাল আছে। তোমাদের দেখেই বুঝতে পারবে, তোমরা পাহাড়ি অঞ্চলে হাঁটাহাঁটি করে যদি রাস্তা দেখে বোঝা যায় কোনটা বেশি ঢাল। তো এখানে বলো এই কার্ভটা দেখো, এটা বেশি ঢাল নাকি এটা বেশি ঢাল, ওজি বেশি ঢালু নাকি ও এইচ বেশি ঢালু, এটা তোমাকে বলতে হবে। স্যার এখানে দেখে যা বোঝা যাচ্ছে ওজির তুলনায় ও এইচ এর ঢালটা বেশি, এইটা ও এইচ এর ঢালটা বেশি, এর ঢালটা একটু কম, ঠিক আছে তো, এটা বেশি চড়াই। তো
তো আশা করি বুঝতে পারলে, এটাই ছিল তোমার পুরো প্রপার এক্সপ্লেনেশন। তুমি তোমাদের বই খুললে এই ছবিটাই দেওয়া আছে। তো এটা বুঝিয়ে দিলাম, এপিএসটা পুরো বুঝিয়ে দিলাম। এবার আমি তোমাদের সামনে এমপিএস নিয়ে আলোচনা করবো। আশা করি বোঝা গেছে অবধি। তো দেখো, এমপিএস তো পড়বো, এমপিএস পড়ার আগে আগে এই বেসিক জিনিসটা বুঝে নিই। সাপোজ ধরো একজন পার্সন এ 2010 সালে, দেখো ভদ্রলোকের ধরো ইনকাম করেছে কত, 2010 সালে ইনকাম করেছে 10,000 টাকা। ঠিক আছে, তো 10,000 টাকা ইনকাম করে কত টাকা বাঁচাতে পেরেছে? 5,000 টাকা বাঁচাতে পেরেছে। 2011 সালে ভদ্রলোক 15,000 টাকা ইনকাম করেছে। ঠিক আছে, তো কত টাকা বাঁচিয়েছে বলো না, বাঁচাতে পারবে কি পারবে না? ও 10 সালে 10,000 টাকা ইনকাম করে 5,000 টাকা বাঁচাতে পেরেছে। ঠিক তার পরের বছর আরও 5,000 টাকা ইনকাম বেড়ে গেছে। তো বলছে তখন সেভিংও বেড়ে গিয়ে 10,000 হয়েছে। তাহলে কি হয়েছে? ইনকাম 10 থেকে কত হলো? 15। ইনকাম 5,000 টাকা বাড়ার ফলে সেভিং কত টাকা বাড়লো স্যার? 5,000 টাকা বাড়লো। তাহলে এমপিএস বের করার পর তোমরা আগেই শুনেছো মার্জিনাল। মার্জিনাল মানে কি? মার্জিনাল মানে চেঞ্জ। তো তুমি ইনকাম কতটা চেঞ্জ হয়েছে? ইনকাম 5 চেঞ্জ হয়েছে। তাহলে সেভ কত চেঞ্জ হয়েছে? 5 চেঞ্জ হয়েছে। তার মানে মার্জিনাল বের করার নিয়মটা কি? ডেল্টা, এখানে কি লিখেছি দেখো, সেভিংয়ের চেঞ্জ আর ইনকামের চেঞ্জ, আর তো কিছু না। সেভিংয়ের চেঞ্জ আর ইনকামের চেঞ্জ। তা সেভিংয়ের চেঞ্জ আর ইনকামের চেঞ্জ, সেভিং ইনকাম 5,000 টাকা চেঞ্জ হওয়ার ফলে সেভিং কত চেঞ্জ হয়েছে? 5,000 টাকা। তাহলে তাই লিখেছি 5,000 বাই 5,000। ঠিক আছে, তাই কি লিখেছি? এমপিএস বের করার ফর্মুলা লিখেছি দেখো, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। ঠিক আছে, তো তাহলে মুখস্থ করার কিছু নেই, কিন্তু এগুলো তোমরা আগে অনেক শিখেছো। মার্জিনাল প্রপেনসিটি, ঠিক আছে, টু সেভ জিনিসটা কি বলছে? তুমি আগে ইনকাম ছিল 10,000 টাকা, এখন ইনকাম হলো 15,000 টাকা। ইনকাম বাড়ার ফলে সেভিং কত টাকা চেঞ্জ, মানে ইনকাম চেঞ্জ হওয়ার ফলে সেভিংয়ে কি চেঞ্জ হয়েছে, এটাই হচ্ছে এমপিএস। ইনকাম চেঞ্জ হওয়ার ফলে সেভিংয়ে যে চেঞ্জ হয় সেটাই হচ্ছে এমপিএস। আশা করি বুঝতে পারলে। এবার আমরা ডেফিনেশনে চলে আসছি। তো দেখো, এমপিএস ফুল ফর্ম মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। কি বলছে? ইট রেফার্স টু দ্য রেশিও। এটা কি বোঝায়? রেশিও বোঝায় অফ চেঞ্জ ইন সেভিংস টু চেঞ্জ ইন টোটাল ইনকাম। বলছে ইট রেফার্স টু দ্য রেশিও অফ চেঞ্জ ইন সেভিংস টু চেঞ্জ ইন টোটাল ইনকাম। তাহলে আবার বলছি, এই এমপিএস বলতে কি বোঝানো হয়? এটা বলতে বোঝায় রেশিও। ঠিক আছে, রেশিও অফ চেঞ্জ ইন সেভিংস টু চেঞ্জ ইন টোটাল। এই মাত্র বললাম ইনকাম চেঞ্জ হওয়ার ফলে সেভিংয়ে কি চেঞ্জ হয়, এটাই তো এমপিএস। তাই লিখেছি চেঞ্জ ইন সেভিংস আর চেঞ্জ ইন টোটাল ইনকাম। তাই লিখেছি এমপিএস বের ফর্মুলা কি লিখে দেখো, চেঞ্জ ইন সেভিংস ডিভাইড বাই চেঞ্জ ইন ইনকাম। এমপিএস আর একটু ভেঙেছি, সেভিংসের চেঞ্জটাকে ডেল্টা এস বলে, ডেল্টা মানে চেঞ্জ, আর ইনকামের চেঞ্জটাকে বলা হয় ডেল্টা ওয়াই। তো ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। ঠিক আছে, দেখো তোমাদের সবার সামনে এমপিএস এর শিডিউলটা তুলে ধরেছি। ওয়াই ইনকাম, এস মানে সেভিংস, ডেল্টা এস মানে সেভিংসের চেঞ্জ, ডেল্টা ওয়াই মানে হচ্ছে ইনকামের চেঞ্জ, আর এমপিএস বের কখনো ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। এগুলো সব জেনে রাখতে হবে। ঠিক আছে, তো ইনকাম যখন তুমি জিরো করেছো, তখন ইনকাম যখন জিরো করবে তখন কিছু না কিছু কনজামশন হবে, আর যদি কিছু কনজামশন হয় তাহলে সেভিং তো কিছু হবে না। ঠিক আছে, দেখো ইনকাম যখন জিরো করেছো তখন তোমার 40 টাকা হয়ে যায় মাইনাস সেভিংস। তার মানে বোঝার চেষ্টা করতে হবে, ইনকাম যখন তোমার কিছুই ছিল না তখন তো তোমার কিছু খরচাপাতি করতে হয়েছে। ঠিক আছে, কোথা থেকে খরচা করেছো? সেভিংস ভেঙে, তাই তো সেভিংস মাইনাস হচ্ছে। তো এখানে এমপিএস কিছু হবে না, কারণ বুঝতেই পেরেছো ইনকাম যখন 100 তখন সেভিংস কত? -20। ঠিক আছে, ইনকাম যখন 100 তখন সেভিংস কত? -20। দেখো সেভিং এর চেঞ্জ হয়েছে কত? আগে ছিল -40 সেভিংস, এখন হলো -20। তাহলে সেভিংস কত? 20 বাড়লো। ঠিক আছে, তো আর ইনকাম কত? ইনকাম আগে 0 টাকা ছিল, এখন 100 হলো। ইনকামের চেঞ্জ কত হলো? 100। তাহলে নিয়ম কি? ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, 20/100 করলে কত? 0.2। ইনকাম যখন 200 হলো তখন সেভ করতে পারেনি, কিছুই পারোনি, কারণ আগেই ছিল লেখা 0। ঠিক আছে, তো কিন্তু সেভিং এর চেঞ্জ কত হয়েছে? দেখো আগে -20 ছিল, এখন 0 হলো। তাহলে সেভিং বাড়লো 20 আর ইনকামও বাড়লো 100। তাহলে কত হবে? 20/100 মানে 0.2। তারপর যখন ইনকাম যখন 300 হলো, ইনকাম যখন 100 বাড়লো, তাহলে কত হচ্ছে? ডেল্টা ওয়াই 100। সেভিং কত হলো? 20। 0 ছিল, 20 হলো। সেভিং বাড়লো কত? 20। তাহলে 20/100 0.2। এইভাবে সব দেখো এমপিএস সবকটাই 0.2 হয়েছে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে সবসময় এমপিএস এটাই হতে হবে। অ্যাকচুয়ালি আমার ভ্যালুগুলোই এরকম ছিল। এখানে ভ্যালু, এই দুটো ভ্যালু যদি চেঞ্জ হতো তাহলে এইগুলোতে তুমি চেঞ্জ দেখতে পারতে। ঠিক আছে, তো এই বলেছে ব্যাপারটা। এবার এই যে শিডিউলটা করলাম এর উপর বেস করে একটা ছবিটা দেখো কি করেছি এখানে। এটা হচ্ছে এক্স ও ওয়াই একটা গ্রাফ। এটা এখানে সেভিংস আর এখানে কি দেখিয়েছি? ইনকাম দেখিয়েছি। ঠিক আছে, আর সেভিংস কার্ভটা শুরু হয় গোয়া থেকে, নিচ থেকে, মানে ওয়াই নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে আসবে, এইভাবে গেল। ঠিক আছে, তো এবার আমাকে কি বের করতে হবে ভাই? আমাকে এমপিএস বার করতে বলেছে।
ঠিক আছে? তো তো দেখো এমপিএস মানে কি, ইনকামের চেঞ্জ আর তোমার সেভিংসের চেঞ্জ, তাই তো? সেভিংস কোনটা? এইটা দেখো, যদি এইটুকু যদি বলি, এইটুকু অবস্থায় আমার সেভিংস কত ছিল, এইটুকু অবস্থায় সেভিংস ছিল আমার এইটুকু, এটা ছিল সেভিংস। এমপিএস করতে গেলে তোমার চেঞ্জ করতে হবে, মানে দুটো পয়েন্ট নিয়ে তো অ্যাটলিস্ট বুঝতেই হবে, দুটো পয়েন্ট নিয়ে অ্যাটলিস্ট বুঝতে হবে, না তুমি কী করে বুঝবে চেঞ্জটা, কী করে বুঝবে? তাহলে তাই জন্য আমি এখানে যে এখানে আমার কি হয়েছে, সেভিংস কত হয়েছে, এখানে সেভিংস হয়েছে তোমার এইটুকু, এইটুকু সেভিংস। তারপর আর একটা পয়েন্ট যদি নাও, ইচ্ছা করে যদি একটু বাড়িয়ে দাও, আর একটা পয়েন্ট যদি নাও, সেক্ষেত্রে তোমার সেভিংস কত হচ্ছে, এতটা। আগে সেভিংস ছিল এইটুকু, এখন সেভিংস হলো এতটা। তাহলে সেভিংসের চেঞ্জ কত হয়েছে, এইটুকু সেভিংস চেঞ্জ হয়েছে, তাই লিখেছি ডেল্টা এস। ঠিক আছে? তো বোঝার চেষ্টা করতে হবে তোমাকে, ঠিক আছে? তো তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। এই যে প্রথমে দুটো পয়েন্ট নিয়েছি, এই যে এটা একটা, এটা হচ্ছে সেভিংস কার্ভ, এই কার্ভের আমি আগে যেটা বলছিলাম দুটো পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টের নাম বি। বি পয়েন্টে তোমার সেভিং কত হয়েছে, স্যার বি পয়েন্টে সেভিং হয়েছে এতটা, বি পয়েন্টে এতটা সেভিং হয়েছে, ঠিক আছে? ইনকাম কত, এতটা ইনকাম হয়েছে বি পয়েন্টে। ঠিক আছে? তো তুমি যখনই মার্জিনাল করে দুটো পয়েন্ট নিয়ে বোঝাতে হবে। তাহলে সেভিংস কার্ভের উপর আরেকটা পয়েন্ট নিচ্ছি, এ পয়েন্ট, ঠিক আছে? এ বিন্দু নিচে দেখো, এ বিন্দু, এই বিন্দুতে তোমার সেভিংস কত, এতটা সেভিংস, আর ইনকাম কত, এতটা। তাহলে তোমার সেভিংসের চেঞ্জ কত হয়েছে, আগে সেভিং ছিল এতটা, আগে এ দেখো, আগে সেভিং ছিল এতটা, আগে সেভিং ছিল এতটা, আর এখন সেভিংস হয়েছে এতটা। চেঞ্জ কত হয়েছে, স্যার চেঞ্জ তো এইটুকু হয়েছে, এইটুকু। তাই লিখে দেখো ডেল্টা এস। ডেল্টা এস কী হবে, ডেল্টা এস হচ্ছে দেখো এস সোজাসুজি পি আর, ঠিক আছে? আর ইনকামের চেঞ্জ হয়েছে কত, আগে ইনকাম ছিল এতটা, আর এখন ইনকাম হলো পুরোটা, ইনকামের চেঞ্জ হয়েছে এতটা। ঠিক আছে? ওয়াই ওয়ান ওয়াই টু, এটা হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে আমাদের নিয়মটা কি জানি, আমরা জানি এমপিএস বের করার ফলে ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, ডেল্টা এস হচ্ছে পি আর ডেল্টা ওয়াই হচ্ছে এটা। তাহলে জিনিসটা বোঝা গেল। এইবার এখান থেকে কি কি পয়েন্ট বেরিয়ে আসছে সেটা বোঝাই। বলছে ইফ দ্য এন্টার অ্যাডিশনাল ইনকাম, তুমি এক্সট্রা যত টাকা ইনকাম করবে, ঠিক আছে, এক্সট্রা যত টাকা ইনকাম করবে সেই পুরো টাকাটা তুমি সেভ করতে পারো, ঠিক আছে, সেই টাকাটা পুরো সেভ করতে পারো, দ্যাট ইজ কনজামশন ইকুয়াল টু জিরো, আর তখন হয়ে যাবে এমপিএস ওয়ান। ঠিক আছে? তো এমপিএস ওয়ান বলছে তুমি এন্টার অ্যাডিশনাল ইনকাম, এক্সট্রা অতিরিক্ত যত টাকা ইনকাম করবে, পুরো টাকাটা দেখো না, তোমার 10,000 টাকা ইনকাম ছিল যখন, তখন 5,000 টাকা সেভ হতো। ইনকাম 10 থেকে 5 বেড়ে গেল, ইনকাম 5,000 টাকা বেড়ে গেল, মানে সেভিংসও 5,000 টাকা বেড়ে গেল। ইনকাম যখন 5,000 টাকা বেড়ে যাচ্ছে, সেভিংসও 5,000 টাকা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তখন এমপিএস কত হলো, এক। তাহলে কি বলতে পারি, বলতে পারি না আমরা, পুরো এক্সট্রা যত টাকা তুমি ইনকাম করবে সেই পুরো টাকাটাই যদি তুমি সেভ করো, সেই পুরো টাকা যদি সেভ করো তখন এমপিএস ওয়ান হয়ে যাবে। এখন উল্টো, তুমি এক্সট্রা যত টাকা ইনকাম করবে পুরো টাকাই যদি কনজিউম করো, মানে দেখো এখানে কনজিউমের একটা ঘর করলাম, যখন 10,000 টাকা ইনকাম করছিলে তখন 5,000 টাকা সেভ করছিলে, 5,000 টাকা কনজিউম করছিলে। এখন যখন 15,000 টাকা ইনকাম হলো, ঠিক আছে, এখন যখন 15,000 টাকা ইনকাম হলো তখন কি করছো, তখন ধরো 10,000 টাকা কনজিউম করলে, আর ধরো এখানে 5,000 লিখলাম, 5,000 টাকা সেভ করলে, অর্থাৎ ইনকাম বাড়ার ফলে, ইনকাম 5,000 টাকা বাড়ার ফলে সেভিংয়ে কি কিছু চেঞ্জ হয়েছে, না স্যার সেভিংয়ে চেঞ্জ, বোঝার চেষ্টা করো, ভালো করে বলছি, বোঝার চেষ্টা করো। ইনকাম 10,000 টাকা, আর আগে যখন ইনকাম 10,000 টাকা ছিল, সেকেন্ড কেসটা বলছি, ইনকাম যখন 10,000 টাকা ছিল তখন তুমি কনজিউম করতে 5,000 টাকা, ঠিক আছে? ইনকাম 10 থেকে 15,000 টাকা, 10,000 টাকা থেকে 5,000 টাকা বেড়ে 15,000 টাকা হলো, তাহলে কনজামশন কত হলো, 5 থেকে বেড়ে 10,000 টাকা হলো। তার মানে কি হয়েছে, সেভিং আগেও 5,000 টাকা হতো, ঠিক আছে, তো এখনও তোমার 5,000 টাকাই হচ্ছে। তাহলে সেভিংয়ে কোনো চেঞ্জ হয়নি, স্যার সেভিংয়ে কোনো চেঞ্জ হয়নি। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেভিংয়ের চেঞ্জ কত, জিরো, আর ইনকামের চেঞ্জ 5,000, 0/5,000 তো জিরোই হবে। তার মানে আমি তোমাকে বলতে চাইছি, তুমি এক্সট্রা যত টাকা ইনকাম করবে সেই টাকাটা যদি পুরো সেভিং করো তখন এমপিএস হবে ওয়ান, আর তুমি এক্সট্রা যত টাকা ইনকাম করবে সেই পুরো টাকা যদি পুরো কনজিউম করে ফেলো, যত টাকা এক্সট্রা ইনকাম করো সেই টাকা যদি পুরো কনজিউম করে ফেলো, সেক্ষেত্রে এমপিএস হবে জিরো। ঠিক আছে? সেক্ষেত্রে এমপিএস হবে জিরো। বোঝো, আগে আমি আবার বলছি, প্রথম পয়েন্টটা বুঝতে পারছি, সেকেন্ড পয়েন্টটা আমি আবার বলছি। আগে যখন 10,000 টাকা ইনকাম করতে তখন 5,000 টাকা সেভ করতে, 5,000 টাকা খরচা করতে। ইনকাম যখন 10 থেকে বেড়ে 15,000 টাকা হয়ে গেল, ঠিক আছে, তো 10 থেকে বেড়ে যখন 15,000 টাকা হয়ে গেলো, আগে কত সেভ করতে, স্যার আগে 5,000 টাকা সেভ করতাম, এখন 5,000 টাকায় সেভ করছি। আগে 5,000 টাকা খরচা করতাম, এখন খরচা বাড়িয়ে দিলাম 10,000 টাকা, তাই তো? তাহলে সেভিংয়ের চেঞ্জ হয়নি, স্যার সেভিংয়ের চেঞ্জ হয়নি। আশা করি বুঝতে পেরেছো। আর বলছি ভ্যালু অফ এমপিএস, এমপিএস এর ভ্যালু 0 এবং 1-এর মধ্যে থাকে, ঠিক আছে, তো বোঝা গেল। আচ্ছা, এমপিএস এ যখন গ্রাফটা করাচ্ছিলাম একটা জিনিস বলিনি, এই যে বিন্দুটা ছিল না, এই বিন্দুতে তোমার ঢাল যা হবে, স্লপ যা হবে, এই বিন্দুতে স্লপ
একই হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে এখানে যে এসএস কার্ভটা আছে না, এসএস কার্ভটা হচ্ছে তোমার কি সেভিংস কার্ভ, যেহেতু এটা একটা স্ট্রেট লাইনে এই বিন্দু স্লপ যা হবে এই বিন্দু স্লপ তাই হবে এবং হতেই হবে, এটাই হচ্ছে রুল। তাহলে আশা করি বোঝা গেল এত অবধি। আজকে কি কি পড়ালাম, সেভিং ফাংশন পড়ালো, এবার আমরা সেভিং ফাংশনের বেশ কিছু ফিচার্স দেখে নেবো, ঠিক আছে তো। আচ্ছা, যে বলছিলাম এর কিছু ফিচার্স পড়বো, দেখো আমি শর্ট করে নিয়েছি ফিচার্স, 4টে ফিচার্স বেরিয়ে আসছে। আমরা যখন আগেরটাও পড়েছিলাম কনজামশন ফাংশন, অন্য 4টে ফিচার্স ছিল, এখানেও 4টে ফিচার্স। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এদের মধ্যে একটা রিলেশন। প্রথমেই যেটা বললাম, সেভিংস ফাংশনটা কি একটা ফাংশনাল রিলেশন থাকবে, কার কার মধ্যে ন্যাশনাল ইনকাম আর সেভিংসের মধ্যে যে একটা সুন্দর একটা রিলেশন আছে, সেটাই হচ্ছে তোমার সেভিং ফাংশন হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর এমপিএস, আমরা আগেই পড়েছি এমপিএস কাকে বলে, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই পড়েছিলাম না, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, সেটাই তো এমপিএস ছিল, ঠিক আছে তো। আর এই এমপিএস এর মান 1-এর কম হবে, 0-র বেশি, অর্থাৎ আমরা বলতে পারি এমপিএস সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে, আগেই বলেছি, এটা মাথায় রাখতে হবে। দেখো কি লিখেছি, এমপিএস সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে, অর্থাৎ 0-র বেশি হবে কিন্তু 1-এর কম। আর এপিএস বের করার ফর্মুলা কি শিখেছিলাম, এস বাই ওয়াই, ঠিক আছে। অর্থাৎ ইনকাম যত বাড়বে এপিএস তত বাড়বে, লাস্ট ওয়াই যত বাড়বে না, মানে ইনকাম যত বাড়বে এমপিএস তত বাড়বে, ঠিক আছে। ইনকাম যত বাড়বে এমপিএস তত বাড়তেও পারে, আবার ফিক্সডও থাকতে পারে। তো দেখো আজকের ক্লাসে এইটাই করলাম, ঠিক আছে তো। তো আগের কনজাম্পশন ফাংশন পুরো ক্লিয়ার হয়েছে, তারপর এটা কি পড়ালো, সেভিং ফাংশন হলো, এবং নিশ্চয়ই দুটো কনসেপ্ট তোমাদের খুব ভালো মতন ক্লিয়ার হলো। কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি যতটা পেরেছি ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে তো। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবুও বলছি কোনো সমস্যা হলে বলো। আর কিন্তু যা নোটগুলো লেখালাম নোটগুলো খাতায় ঢুকবে, ঠিক আছে, নোটগুলো খাতায় ঢুকবে, এবং এই খুব ভালো করে প্রথম দিয়ে ইকোনমিক্সগুলো ভালো করে স্টাডি করার চেষ্টা করবে, না হলে কিন্তু 5th সেমিস্টার ইকোনমিক্সটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। খুব ভালো করে পড়তে হবে ইকোনমিক্সটা, ঠিক আছে তো, এবং পড়ে পড়ে খাতায় সুন্দর করে লিখতে হবে। আর এই যে সমস্ত সুন্দর সুন্দর যে ফর্মুলাগুলো দিচ্ছি, এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, কারণ এখান দিয়েও বেশ কিছু অঙ্ক আসে, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো আমরা করতে পারবো না যদি ফর্মুলাগুলো ভালো করে ক্লিয়ার না থাকে, ঠিক আছে।